আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সায়নদেব চৌধুরী ইতিহাসের সহজ পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বেশ কয়েকদিন ব্রেকের পর আজকে আমরা আবার ফিরে এসেছি এই ইউটিউব প্ল্যাটফর্মে। তোমরা জানো যে এই করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যেই দক্ষিণবঙ্গে উমপুন সাইক্লোন আছড়ে পড়ে। এই সাইক্লোনের ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় নেট ছিল না, কারেন্ট ছিল না, যার ফলে আমরা এই সমস্যাগুলোর মধ্যে ভিডিও আপলোড করতে পারিনি। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আমরা আবার আজকে ফিরে এসেছি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা একটু স্পেশাল। আজকে যে ভিডিওটা নিয়ে আমরা এসেছি সেটার টপিক হচ্ছে দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের টপিক, ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণ। এই টপিকটা একটু স্পেশাল এই কারণ তোমরা জানো যে আমি যে ভিডিওগুলো নিয়ে আলোচনা করছিলাম সেই ভিডিওগুলো ছিল মূলত সেকেন্ড সামেটিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী। আমি চতুর্থ অধ্যায় থেকে ইউনিট ওয়াইজ আলোচনা করছিলাম, কিন্তু ইতিমধ্যে তোমাদের বেশ কয়েকজন আমাকে অনুরোধ করো যে ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণ সংক্রান্ত একটা আলোচনা রাখলে এই প্ল্যাটফর্মে সুবিধা হয়। তোমাদের অনেকেরই হয়তো টেক্সট বই বা সহায়িকা থেকে এই বিষয়টা ক্লিয়ার হচ্ছে না, যার ফলে বলতে পারো অন পাবলিক ডিমান্ড তোমাদের অনুরোধেই আজকে আমি এই টপিকটা নিয়ে এসেছি। এই টপিকটা শেষ হলে আমি আবার আমাদের যে পড়া যেটা আমরা করছিলাম চতুর্থ অধ্যায়ের যে ইউনিট ওয়াইজ যে আলোচনা আমরা করছিলাম সেটা আমরা আবার ফেরত চলে যাব। যাই হোক, আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণ, এই টপিকটা খুব বিস্তৃত টপিক, বড় টপিক, যার ফলে এই টপিকটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আজকে এই আলোচনার প্রথম পর্ব অর্থাৎ নবজাগরণের প্রথম পর্ব, যেখানে আমরা আলোচনা করব নবজাগরণের ঘটনাস্থল, নবজাগরণের পরিপ্রেক্ষিত, নবজাগরণের সংজ্ঞা, নবজাগরণে অংশগ্রহণকারী ব্যক্তিরা এবং নবজাগরণের বিভিন্ন ধারা। আর এর পরের দিন দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব যে নবজাগরণ সংক্রান্ত একটা বিতর্ক, যেটা ঐতিহাসিকদেরকে ভাবায় যে ঊনবিংশ শতকে বাংলার যে নবজাগরণ সেটা কি সার্বিক নবজাগরণ, না এই নবজাগরণের কিছু সীমাবদ্ধতা ছিল, বা আদেও এটাকে নবজাগরণ বলা যায় কিনা। যাই হোক, আজকের আলোচনা শুরু করি নবজাগরণের প্রথম পর্ব। এই প্রথম পর্বে আমরা প্রথমেই যেটা দেখে নেব যে ঊনবিংশ শতকে বাংলায় যে নবজাগরণ ঘটে সেটার প্রাণ কেন্দ্র অর্থাৎ নবজাগরণটা কোথায় হয়েছিল। নবজাগরণের প্রাণ কেন্দ্র ছিল কলকাতা। কলকাতাকে কেন্দ্র করেই এই এত বড় একটা ঘটনা সেটা কিন্তু আবর্তিত হয়েছিল। যাই হোক, এবার আসি নবজাগরণ বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝি। ঊনবিংশ শতকের বাংলায় সমাজ সংস্কৃতিতে একটা পরিবর্তনকামী আন্দোলন দেখা যায়। আমাদের যে প্রচলিত জীবন কাঠামো, যে প্রচলিত ঐতিহ্য, আমরা যেভাবে দিন কাটাতাম সেটাকে চ্যালেঞ্জ করে সেটার কিছু পরিবর্তন কামনা করে একটা ভাবজাগতিক একটা আন্দোলন আমরা দেখতে পাই, যেটাকে ঐতিহাসিকরা নবজাগরণ বলে চিহ্নিত করেছেন। এই নবজাগরণের মূল সূত্রটা ছিল কিন্তু সাংস্কৃতিক পুনরুজ্জীবন, অর্থাৎ বাংলার যে প্রাচীন সমাজ সংস্কৃতি সেটাকে পুনরুজ্জীবিত করে তোলা। সেই পুনরুজ্জীবনের মধ্যে হয়তো কিছু বাইরের ইনফ্লুয়েন্স ছিল, বা এই যে পুনরুজ্জীবনটা ঘটে এই পুনরুজ্জীবনে তাতে দেশীয় ঐতিহ্যের সঙ্গে কিছু বিদেশি উপাদান মিশে যায়। এই সমস্ত কিছু নেই আমাদের ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণ। তোমরা জানো যে মধ্যযুগের শেষ পর্যায়ে ইউরোপে কিন্তু একটা নবজাগরণ ঘটেছিল। 1453 সালে পূর্ব রোমান সাম্রাজ্য কনস্ট্যান্টিনোপলের পতনের পরে কনস্ট্যান্টিনোপল থেকে পণ্ডিত জ্ঞানীগুণী ব্যক্তিরা
তারা ভূমধ্যসাগর ক্রস করে ঠিক উল্টো দিকে ইউরোপে ইটালিতে চলে যান এবং ইটালিতে ওই সময় ধনাঢ্য যে বণিক শ্রেণী তাদের অনুপ্রেরণায় তাদের সাহচর্যে কিন্তু যে নবজাগরণ শুরু হয় সেটা আস্তে আস্তে ইউরোপের অন্যান্য দেশেও বিস্তৃত হয়। এখানেও তেমনি ঊনবিংশ শতকে বাংলায় যে নবজাগরণের সূত্রপাত হয়েছিল সেটার কিছুটা হলেও ছোঁয়া কিন্তু ভারতবর্ষের অন্যান্য যে বড় বড় শহরগুলো সেই শহরগুলোতেও ছড়িয়ে পড়েছিল। এবার আমরা দেখে নেব যে এই যে নবজাগরণ, এই নবজাগরণ কলকাতাতেই কেন হলো। তার কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল কলকাতা, প্রধান প্রশাসনিক কেন্দ্র ছিল কলকাতা, যার ফলে কলকাতাতেই তখন কিন্তু সমগ্র ভারতবর্ষের যে মূল জীবন যাপনের সুর সেটা বাঁধা ছিল। পরিপ্রেক্ষিতটা যদি আমরা আলোচনা করি আমরা দেখব 1793 সালে লর্ড কর্নওয়ালিস, তোমরা জানো, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন বাংলা সুবা। বাংলা সুবা মানে বাংলা, বিহার এবং উড়িষ্যা। এই বাংলা সুবায় চিরস্থায়ী ব্যবস্থা প্রবর্তন করবার ফলে কোম্পানির যেটা সুবিধা হয়েছিল, কোম্পানি তার বাৎসরিক আয় কত হতে পারে সেটা সম্পর্কে আগে থেকেই একটা আন্দাজ করতে পারে। অন্যদিকে বাংলার বহু প্রাচীন জমিদার বংশ যারা দীর্ঘদিন ধরে গ্রামাঞ্চলে তাদের জমিদারি চালিয়ে আসছিলেন, তারা অনেকেই কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্তের আঘাত সহ্য করতে পারেননি। তারা জমিদারি যে ঐতিহ্য সেটা তারা হারিয়ে ফেলেন এবং তার জায়গায় নতুন ভূস্বামী শ্রেণীর উত্থান ঘটে। এই যে নতুন ভূস্বামী শ্রেণী বা নতুন জমিদার শ্রেণী, তারা ছিল অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড। অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড মানে কি? তারা তাদের যে জমি সেটা অন্য কোনো ইজারাদার বা তালুকদারকে দিয়ে তারা শহর কলকাতায়, অর্থাৎ কোম্পানির যে মূল প্রশাসনিক কেন্দ্র, আমি বারবার করে বলছি, সেই শহর কলকাতায় এসে বসবাস শুরু করে। কারণ ন্যাচারালি কলকাতার যে আমোদ প্রমোদ, কলকাতার যে এক্সপোজার, সেটা কিন্তু গ্রামাঞ্চলের থেকে, পল্লী বাংলার থেকে অনেক বেশি ছিল এবং গ্রামাঞ্চলে তাদের জমি থেকে খাজনা আদায় বা জমি যে দেখাশোনা সেটা করতো ওই ইজারাদার শ্রেণী। যাই হোক, এই নতুন জমিদার শ্রেণী যারা ভূমি থেকে অনেকটা দূরে শহর কলকাতায় এসে বসবাস শুরু করে, তাদের হাতে কিন্তু ধন সম্পদের কোনো কমতি ছিল না। প্রভূত অর্থ সম্পদ সহ তারা কলকাতায় ব্রিটিশ শাসনের সংস্পর্শে আসে। তার সঙ্গে আসে চাকরিজীবী মধ্যবিত্ত সম্প্রদায়, যারা ইংরেজদের সাহচর্যে বা ইংরেজদের কাছে বিভিন্ন চাকরিতে সেই সময় জয়েন করেছিল। বুদ্ধিজীবীরা, উচ্চবিত্ত ব্যবসায়ী যারা কোম্পানির সঙ্গে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করত। এবং এটার সঙ্গে একটা জিনিস যোগ হয়েছিল, সেটা হচ্ছে যে পাশ্চাত্য শিক্ষার অনুপ্রবেশ। তোমরা জানো, আমি এর আগেও আলোচনা করেছি, 1835 সালে মেকলের প্রতিবেদনে সরকারি শিক্ষানীতি হিসাবে ইংরেজি ভাষা, ইংরেজি সংস্কৃতি, ইংরেজি যে সিলেবাস সেটাকেই প্রাধান্য দেওয়া হয়। পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে এই যে শ্রেণীগুলো, অর্থাৎ চাকরিজীবী, মধ্যবিত্ত বা বুদ্ধিজীবী, উচ্চবিত্ত ব্যবসায়ী, নতুন জমিদার শ্রেণী, এরা সবাই কিন্তু আস্তে আস্তে একটা নতুন জীবন যাপন, তার যে আকর্ষণ, সেই আকর্ষণকেও এড়াতে পারেনি এবং তারা পাশ্চাত্যে
ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর যে যুক্তিবাদ, তার জ্ঞান বিজ্ঞান, তার সাহিত্য, দর্শন, সংস্কৃতি এবং অবশ্যই ফরাসি বিপ্লবের যে মানবতাবাদী আদর্শ, সেগুলো সমস্ত কিছু থেকে তারা প্রেরণা পেয়েছিল। হয়তো এই যে নতুন জমিদার শ্রেণী, তারা সবাই এতটা শিক্ষিত ছিল না, কিন্তু তৎসত্ত্বেও তাদের অনেকেই কিন্তু এই যে নতুন যে সংস্কৃতি, নতুন যে শিক্ষা কাঠামো, তার সংস্পর্শে আসে এবং এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তাদের মধ্যে পাশ্চাত্যের যে যুক্তিবাদ, আমাদের এখানে যেটা ছিল প্রচলিত যে সনাতনী কাঠামো, তার মূল ভিত্তিটাই ছিল অন্ধবিশ্বাস, যে শাস্ত্রে অমুক জিনিসটা লেখা আছে, কিন্তু সেটাকে যুক্তি দিয়ে, বিচার বুদ্ধি দিয়ে কোয়েশ্চেন করা, তাকে খণ্ডন করবার যে মানসিকতা, এই সমস্ত কিছু কিন্তু তারা পেয়েছিল ব্রিটিশ শাসনের এই পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির সংস্পর্শে এসে, যার ফলে সামগ্রিকভাবে এই সময় একটা চিন্তার মুক্তি ঘটে, চিন্তার যে স্বাধীনতা সেটা বিকশিত হয় এবং সেখানে নবজাগরণের যে মূল অর্থ, অর্থাৎ প্রচলিত সনাতনী কাঠামো, সেটা থেকে বেরিয়ে এসে নতুন কোনো কিছুকে অ্যাকসেপ্ট করতে শেখা, নতুন চিন্তা, নতুন চেতনাকে প্রাধান্য দেওয়া, সেই বিষয়টা কিন্তু আস্তে আস্তে গড়ে উঠতে থাকে। এই যে নবজাগরণ, এই নবজাগরণের প্রধান তিনটে ধারা ছিল। প্রধান ধারাটা ছিল প্রাচ্যের পুনরুজ্জীবনবাদী ধারা, অর্থাৎ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, শোভাবাজারের রাজা রাধাকান্ত দেব, তোমরা এর আগেও এর রেফারেন্স পেয়েছো, হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক হরিশচন্দ্র মুখার্জি, এরা যে ধারাটা বিশ্বাসী ছিলেন, প্রাচ্যের পুনরুজ্জীবনবাদী ধারা, সেটার মূল বৈশিষ্ট্য ছিল যে আমাদের দেশে যে সনাতনী প্রাচীন হিন্দু ধর্মের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের পুনরুজ্জীবন এবং আমাদের যে একটা গৌরবময় অতীত ঐতিহ্য আছে, সেইটাকে জনসাধারণের মধ্যে প্রচার করা। এবারে নবজাগরণের দ্বিতীয় ধারা পাশ্চাত্যের যুক্তিবাদী ধারা। পাশ্চাত্যের যুক্তিবাদী ধারার প্রতিনিধিত্ব করতেন নব্যবঙ্গীয় দল বা ইয়ং বেঙ্গল শ্রেণী। তোমরা জানো, হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর অনুপ্রেরণায় তৈরি হয় নব্যবঙ্গীয় দল বা ইয়ং বেঙ্গল সম্প্রদায়, যার প্রতিনিধি ছিলেন রসিকৃষ্ণ মল্লিক, রামতনু লাহিড়ী, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, কিশোরীচাঁদ মিত্র প্রমুখ। এরা মনে করতেন যে আমাদের দেশের যে সনাতনী ঐতিহ্য, ধর্ম, সেগুলো প্রায় সবই যুক্তিহীন, যার ফলে তারা সেগুলোকে বর্জন করে পাশ্চাত্যের যে সংস্কৃতি, যুক্তিবাদী সংস্কৃতি, বিজ্ঞান মনস্ক চেতনা, তারা সেগুলোকে আশ্রয় করে তাদের চিন্তা চেতনার যে আন্দোলন গড়ে তুলেছিলেন, সেইটারই ফল দেখা গিয়েছিল শহর কলকাতার একটা সীমাবদ্ধ অংশে। এই নব্যবঙ্গীয় দল বা ইয়ং বেঙ্গল সম্প্রদায় নিয়ে আমি পরে বিস্তারিত একবার আলোচনা করব, তোমরা তখন এই বিষয়টা সম্পর্কে আরো গভীরভাবে জানতে পারবে। যাই হোক, তাদের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের দেশে সবকিছুই খারাপ, সেটাকে তারা বর্জন করেন এবং তারা তার পরিবর্তে পাশ্চাত্যের যুক্তিবাদী সংস্কৃতিকেই কিন্তু প্রাধান্য দেন। এটা ছাড়া তৃতীয় এবং শেষ ধারা ছিল সমন্বয়বাদী ধারা, যার প্রতিনিধিত্ব করেছিলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ। এরা মনে করতেন যে আমাদের যে সনাতনী প্রাচীন ধর্ম ঐতিহ্য, তার মধ্যেও ভালো কিছু আছে, আবার পাশ্চাত্যের যে যুক্তিবাদী বিজ্ঞানবাদী
যে চেতনা, শিক্ষা, সংস্কৃতি, তার মধ্যেও গ্রহণীয় অনেক কিছু আছে। তারা এই দুটো ধারার সমন্বয় করে কিন্তু সমন্বয়বাদী ধারা একটা প্রবর্তন করতে চান, যেখানে তারা একটা সবার কাছে গ্রহণযোগ্য জীবন যাপনের আদর্শ তুলে ধরেন, যেটা কিন্তু নবজাগরণের সব থেকে শক্তিশালী অংশ। এই যে ঊনবিংশ শতকের নবজাগরণ, এই ঊনবিংশ শতকের নবজাগরণের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট বোধহয় প্লে করেছিল ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্ম সমাজের বিভিন্ন অংশগুলো। ন্যাচারালি রামমোহন যেমন হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, অন্যান্য অনেক ধর্মে তিনি ব্যুৎপত্তি অর্জন করেছিলেন, তিনি সমস্ত ধর্মের মূল যে অন্তর্নিহিত সারবত্তা সেটাকে অনুসরণ করে সর্বজনগ্রাহ্য একটা জীবন আদর্শ তৈরি করতে চেয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কিন্তু তেমনই একাধারে যে প্রাচীন শাস্ত্র সেগুলোকে অধ্যয়ন করেন, অন্যদিকে পাশ্চাত্যের যা কিছু ভালো সেটাকেও কিন্তু তিনি অ্যাকসেপ্ট করেন, যারই অন্যতম ফল ছিল বিধবা বিবাহ আন্দোলন, যেটা বিদ্যাসাগর করেন, রামমোহন করেন, সতীদাহ প্রথা। এই সমস্ত কিন্তু সার্বিকভাবে নবজাগরণের ভিন্ন ভিন্ন একটা প্রচেষ্টা আমরা বলতে পারি। তবে একটা জিনিস খেয়াল রেখো, এই যে তিনটে ধারা, অর্থাৎ প্রাচ্যের পুনরুজ্জীবনবাদী ধারা, পাশ্চাত্যের যুক্তিবাদী ধারা এবং সমন্বয়বাদী ধারা, ধারা যতগুলোই থাক না কেন, এই ধারাগুলো কিন্তু মূলত উচ্চবিত্ত এবং উচ্চশিক্ষিতদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। সমাজের যে বৃহৎ নিম্নবিত্ত বা সাধারণ মধ্যবিত্ত সম্প্রদায়, তারা কিন্তু এই নবজাগরণের ছোঁয়াচ খুব একটা পায়নি। তারা এই যে সার্বিক যে সদর্থক বিষয়গুলো সেগুলোর ছোঁয়া পেয়েছিল আরো বহুদিন পর। এবং এই যে নবজাগরণের প্রক্রিয়া, সেটা কিন্তু সেই কারণে প্রচন্ডভাবে এলিটিস্ট, সমাজের এলিট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ, যেটা কলকাতাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছিল, এবং গ্রামাঞ্চলে কিন্তু এই নবজাগরণের সেরকম কোনো প্রভাব পড়ে। আজকের আলোচনাটা এই পর্যন্ত থাকলো। পরের দিন আমরা আলোচনা করব নবজাগরণ, যেটা আমরা আজকে আলোচনা করলাম, এটা সম্পর্কে ঐতিহাসিকদের বিভিন্ন মত, এবং শেষে আমরা দেখব যে আদেও কি এটা নবজাগরণ বলা যায়, সেই পর্যায়টা। তোমরা সঙ্গে থেকো, বাড়িতে পড়াশোনা করো, বন্ধুদের মধ্যে চ্যানেলটা আরো বেশি করে শেয়ার করো, এবং যারা সাবস্ক্রাইব করেছো তারা কিন্তু রিং বাটনটা প্রেস করতে ভুলো না, তাহলে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। আমরা খুব তাড়াতাড়ি ফিরব নবজাগরণের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকে তাহলে এইটুকুনি থাকলো, আজকে আসছি, এরপরে পর্বে আবার দেখা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ।